তো তুমি কার পেটে লাথি দিলে? না কারো পেটে লাথি দেইনি আর কি, যে ফিল্ডে খেলি গলিতে খেলি ইটস ফাইন, বাট ওখানে যে ক্যামেরার সামনে মানুষকে এন্টারটেইন করার মতো কোনো ভালো যেখানে অপু বিশ্বাসকে নাকি বুবলিকে, কাকে তোমার ভালো লাগে, কার কাজ তোমার ভালো? হাই, আমি মোহাম্মদ আশফাক রানা। আমার ফার্স্ট পডকাস্টে, ফার্স্ট এপিসোডে আছে র অ্যান্ড রিয়েলে আমার খুব ফেভারিট, খুবই সুন্দর, হাজারো ছেলের ক্রাশ জেবা জান্নাত। হ্যালো, কেমন আছে জেবা? ভালো। ওয়েল, তোমাকে আসলে আমি অনেক কিছু জিজ্ঞেস করবো ভাবছি, কিন্তু তোমাকে দেখলে মানে ওইগুলো মাথায় থাকবে কিনা আমি জানি না, বাট লেটস স্টার্ট। কেমন আছো? সবকিছু ঠিকঠাক? সবকিছু ঠিক, কাজ কেমন চলছে? কাজ চলছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। ওয়েল, ফার্স্টে তোমাকে কিছু জিজ্ঞেস করি, যেটা তোমার ছোটবেলায় তুমি কেমন ছিলে একটু বলো তো। ছোটবেলায় ছিলাম অনেক চঞ্চল, অনেক দুষ্ট প্রকৃতির, বাট এখন দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, সময়ের সাথে সাথে তো চেঞ্জ হওয়া উচিত। তো এখন তুমি তেমন চঞ্চল না তোমার মনে হয়? ট্রাই করি না হওয়ার, কাজ ছোটবেলায় যেরকম থাকে মানুষ তো বড় হলে ওরকম থাকা যায় না আর কি, পরিবেশের সবকিছুর সাথে মিলিয়ে চলতে হয়। সো ইয়া, রাইট। তো তোমার ফার্স্ট ব্রেকটা মিডিয়াতে কাজের কি ছিল? আমার ফার্স্ট ব্রেক বলতে গেলে আমি বলবো টিভিসি ছিল। এটা হচ্ছে লাফস্তা হালাল ব্র্যান্ড, এটার হচ্ছে টিভিসি করেছি। তারপর ফটোশ্যুট ছিল কিছু ড্রেসের ব্র্যান্ডের। তারপর প্রথম ড্রামাতে কাজ করে হচ্ছে একটা পার্টনারশিপ আনলিমিটেড। ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ক ইন ড্রামা। ওকে, ডিরেক্টর কে ছিল মনে আছে কি? হিমি ভাইয়া। ওকে, সো এখন তুমি যে রিসেন্টলি তুমি শ্রীলঙ্কাতে গিয়েছিলে, এটা কি শুটে গিয়েছিলে? হ্যাঁ, শুটে গিয়েছিলাম। এটা কি মিউজিক ভিডিও? অ্যাকচুয়ালি আর্টিস্ট তো কয়েকজন গিয়েছিল, সো আমাকে নেওয়া হয়েছিল মেইনলি ড্রামার জন্যই। সো যাওয়ার পরে দেখা গেল ড্রামাও আমি করেছি, মিউজিক ভিডিও একটা করেছি আমি। তো তুমি কার পেটে লাথি দিলে? না কারো পেটে লাথি দেইনি আর কি, ডিরেক্টরের মাইন্ড চেঞ্জ হওয়ার কারণে পরে হচ্ছে ড্রামার পরে বলেছে যে না, যে বা একটা মিউজিক ভিডিও করো, তো করেছি। যা, কাজটা কেমন হলো? সব মিলিয়ে ভালো ছিল। এখন রিলিজ হলে দেখা যাবে যে কেমন হয়েছে। লোকেশন ওয়াজ অসম। হ্যাঁ, আমি ফেসবুকে তোমার রিলস পিকচার্স দেখেছি, অবশ্য লোকেশনটা অনেক সুন্দর ছিল। তো বাংলাদেশে শুটিং তো তুমি অনেক জায়গায় করেছো, কক্সেসে করেছো, ঢাকাতে করেছো, বাংলাদেশে ঢাকার বাইরেও করেছো। তো শ্রীলঙ্কায় শ্যুট করার পরে তোমার এই ডিফারেন্সটা কি মনে হলো? বাংলাদেশে শুটে বেশি কমফোর্ট পাওয়া যায়, দেশে বাইরে শুট হলে নিজের অনেক কিছু নিজের করে নিতে হয়, আর ওখানে ওরকম ফ্যাসিলিটিস থাকে না প্রোডাকশন বয় থেকে শুরু করে, এত মানুষ তো বাইরে নিয়ে যাওয়া পসিবল না, না হলে বিগ বাজেট দরকার। সো ওই হিসেবে একটু স্ট্রাগল করতে হয়েছে, বাট প্লেস তো সুন্দর, সো সব দিক থেকে মনে হচ্ছে না ইটস ফাইন। যাক, আলহামদুলিল্লাহ তুমি সুস্থ মতো ফিরে এসেছো, ভালো। আমরা কাজ দেখার অপেক্ষায় থাকলাম। আর এখন তুমি কোন প্রজেক্ট নিয়ে কাজ করতেছো নাটকের স্পেশালি? শ্রীলঙ্কা থেকে তো মাত্র আসলাম, এখনো কাউকে ডেট দেওয়া হয়নি, দিব রিসেন্ট। আরেকটা ভালো একটা স্টোরি আছে, এটা হরর, আমার লাইফে ফার্স্ট টাইম হরর একটা কাজ করছি। সো এটাও মেবি দেশের বাইরেই শুট হবে, লেটস সি। ওকে, আমাদের দেশেই করা উচিত, কারণ হরর। হ্যাঁ, দেশেই করা উচিত, বাট স্টোরিটা এরকম ছিল যে তার পূর্বপুরুষ আর কি দেশের বাইরের। আচ্ছা আচ্ছা। সো অতীত বর্তমান সবকিছু মিলে আর কি, দেশের বাইরে দেশে দুটা মিলে শুট করতে হবে। সো দ্যাটস রাইট। যাক, আলহামদুলিল্লাহ, আমরা চাই তুমি অনেক ভালো কাজ করো। আর আমার সাথে মিউজিক ভিডিওর পরে তোমার সাথে আজকে আমার ফার্স্ট মিট। হ্যাঁ, সেটা 2-3 বছর হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, যে তুমি, আর মিউজিক ভিডিওতেও আপনার সাথে আমার ফার্স্ট মিট। হ্যাঁ, ফার্স্ট মিট ছিল। যাক, তুমি আসলে কাজ করার দিক থেকে তুমি অনেক কমফোর্টেবল, কারণ আমরা ফার্স্ট মিট করেছিলাম, ভালোই কাজ হয়েছে এটা। যাক, এখন তোমার মানে স্টাডি নিয়ে কি চলতেছে? স্টাডি মোটামুটি শেষ, বি ফার্ম এক্সামগুলো শেষ হয়েছে, এখন রেজাল্ট পাবলিশড হয়নি, মানে আর কি সার্টিফিকেট এখনো পাইনি। সো এখন আমার ইন্টার্নশিপটা করতে হবে, তারপর থিসিস, তারপরে যদি হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে হয় এমফার্মের জন্য তাহলে যেতে হবে আর কি। ফ্যান্টাস্টিক। আর আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেটা তুমি একটা টিভিসি করেছিলে স্যান্ডেলিনা সোপের মেবি, রাইট? হ্যাঁ, তো ওই টিভিসিটা আমার কাছে মনে হচ্ছে তোমার টিভিসির বাজেটের মধ্যে সব থেকে বিগ বাজেটের ছিল। ইয়া ইট ওয়াজ। আর এইটা তোমার আগে এই টিভিসিটা করেছিলেন পরিমণি, তার আগে জয়া আপু। আর জয়া আপু ছিল। তো ওই মাত্রা, জয়া আপুর অনেক বড় একজন আমাদের বাংলাদেশের একজন সেলিব্রিটি, বড় স্টার বলো, তারপর পরিমণি, অ্যান্ড দেন তুমি। সো তোমার কাছে ওই ফিলটা কিরকম ছিল তুমি যখন কাজটা? যেও চেঞ্জ হয়ে যায় অনেক কিছু। সো ইট ওয়াজ লাইক ড্রিম যে কাজটা হবে কি হবে না। সো আই ওয়াজ নট শিওর, অ্যান্ড আমি সিরিয়াসও ছিলাম না যে আচ্ছা হয়তো এমনি বলছো, আচ্ছা লেটস সি। সো আমি বুঝিনি আর কি এত তাড়াতাড়ি আর কি সব কিছু হয়ে যাবে, যে লাইক ফার্স্ট মিট হলো, দেখা হলো, তারা সিলেক্ট করলো, পরে সাইনিং হলো, তারপর শ্যুট করতে চলে গেলাম। সো জার্নিটা খুব ইজি ছিল, বাট খুব ইন্টারেস্টিং ছিল। না, আসলেই তোমার ওই টিভিসিটা তোমার যাত্রাটাকে আরো বড় করে দিয়েছে। তোমার ড্রিমটা এত কুইকলি
পাওয়াটা এত বড় একটা টিভিসি, এটা আমার মনে হয় যে এটা তোমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আনএক্সপেক্টেড। অনেক ভালো কাজ করেছো। আর আমি তোমার গতকালকে আমি যমুনার একটা টিভিসি দেখলাম, যমুনা টেলিভিশন, হ্যাঁ ওটা আমি গতকালকে মানে ইউটিউব দেখতেছিলাম, তো সাডেনলি তোমার টিভিসি আসলো। তুমি আসলে সব জায়গায় দেখে ভালোই লাগে। হ্যাঁ রিসেন্ট করলাম মিস্টার নুডলস এর ওই যে ফিড। সেটাও আমি দেখছি, হ্যাঁ ওকে। ঠিক আছে। মানে তুমি টিভিসি গুলাতে আরো বেশি কাজ করতেছো, এটা আসলেই ভালো, কারণ টিভিসি গুলো অনেক বেশি প্রচার হচ্ছে। না কাজ করছি এরকম আর কি ফিক্সড করা নেই, যেখানে কাজ পাচ্ছি ভালো লাগছে করছি। সো টিভিসি গুলোতে সিলেক্ট করা হয় আর কি আমাকে। সো টিভিসি গুলোতে কাজ করতেও ভালো লাগে, যে কম সময়ের মধ্যে শেষ হয়ে যায়। হ্যাঁ সব থেকে বোরিং লাগে হচ্ছে ড্রামা করতে। হ্যাঁ, সেটা আমাকে একজন ভাই জিজ্ঞেস করতেছিল নাটকে কাজ করেছেন, আমি ওটা বললাম আমার কাছে নাটকটা অনেক বোরিং লাগে, বোরিং লাগে অনেক বোরিং লাগে। কারণ আমরা যে মিউজিক ভিডিও করি সেটাতে কোনো তোমার লিরিক্স আমরা মনে রেখে জাস্ট কিছু করতে হয় না, জাস্ট অ্যাক্টিং করলেই অনেক ইজি আর আরাম লাগে। সো এখন তুমি যে মনে করো যে এখন তোমার কাছে ফর এক্সাম্পল ড্রামার একটা স্ক্রিপ্ট আসলো, ঠিক আছে, সেই স্ক্রিপ্টটা তুমি কি কোনো ফ্রেন্ড আছে মিডিয়াতে যার সাথে তুমি শেয়ার করে কাজটা ডান করো, এরকম কিছু? না ফার্স্টের দিকে আমি তো স্ক্রিপ্ট পড়তামই না, শুটে যে পড়তাম শুট করতাম দ্যাটস ইট। সো পরে আস্তে আস্তে অনেক পরে লাইক রিসেন্ট ফিউ ডেজ এখন হয় কি লাইক কয়টা পর্যন্ত শুট হবে, সো আগে থেকে প্ল্যান করে নিই আমার কয়টা সিন। সো সব কিছু ডিভাইড করে নিয়ে তারপরে যাই আর কি, তাড়াতাড়ি যাতে শেষ হয়। বাট কারোর সাথে ওরকম শেয়ার করা হয় না, বাট নিজে থেকে পড়া হয়। ওকে। আর মিডিয়াতে তোমার কোনো ফ্রেন্ড আছে? মিডিয়াতে না, আমার রিয়েল লাইফে ওরকম কোনো ফ্রেন্ড নেই, মিডিয়াতেও কোনো ফ্রেন্ড। না আসলে আমি মানে অনেক মেয়ে আছে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা অনেক হ্যাং আউট করে, অনেক পার্টিসিপেট, আমি তোমাকে ওই রকমই দেখি নেই কখনো। এটা আসলে খুব ভালো দিক, তোমার আম্মু অবশ্যই তোমার উপর প্রাউড করে এটা নিয়ে। না না নট লাইক দ্যাট। আমার হচ্ছে মানুষের সাথে আমি খুব কম মিশতে পারি, আবার আমার যাদের সাথে ভাইব মেলে তাদের সাথে আমি আবার খুব ভালো মিশতে পারি। আর হয় কি ফ্রিকুয়েন্টলি মিট করলে দেখা যায় যে একটা সময় যে রিলেশন অনেক সময় ঝগড়াঝাটি লেগে যায় হ্যাঁ, কাছাকাছি বেশি থাকলে। সো আমার মনে হয় ডিস্টেন্স থাকাই ভালো, অনেকদিন পর পর দেখা হবে, রিলেশন ভালো থাকে। যেমন আমাদের 3-4 বছর পর মিডিয়া। হ্যাঁ যাক ভালো। এমনি মিডিয়াতে যে কাজ করছো, তোমার ফ্যামিলিতে তুমি কার সাপোর্টটা সব থেকে বেশি পাও? মিডিয়াতে প্রথম যখন এসেছি তখন কারো সাপোর্ট ছিল না অ্যাকচুয়ালি। আমার ফ্যামিলি, আমার বাবা মা কেমন যে আমি তো ফ্যামিলি অনলি চাইল্ড, সো তারা বললেও আমি শুনি না। আর হচ্ছে তারা আমাকে কখনো ওইরকম কোনো কিছুতে ফোর্সও করে না। সো এরকম ছিল যে তারা আমাকে কখনো মানাও করে নাই বা কখনো বলে নাই যে করো। সো ইট ওয়াজ মাই চয়েস। ওকে, সো এই চয়েস করে যে তুমি মানে এই তোমার চয়েসে তুমি অনেক এগিয়ে গিয়েছো, সেটা অবশ্যই ওনাদের ভালো লাগার কথা। আমিও যে চয়েস করে এখানে আসছি এরকম না যে প্রি প্ল্যানিং ছিল না। সো আমার হয় কি যে বেশি লাইক আমি তো একা বড় হয়েছি। সো অনেক মানুষ যেখানে থাকে অনেক মানুষের সাথে আড্ডা দিতে ভালো লাগে যখন যেখানে যাই। সো যখন মিডিয়াতে কাজ করি তখন প্রোডাকশন বয় থেকে শুরু করে অনেক একটা বড় একটা টিম থাকে। সো সবার সাথে সারাদিন এনজয় করি আর কি হ্যাঁ, কাজটা। তুমি অনেক মিশুক, এটা আমি খেয়াল করেছি। আচ্ছা তুমি, আমার মনে পড়ে যে ফিউ মান্থস এগো আমি দেখলাম যে এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগ যেটা হলো, আমি দেখেছি তোমাকে ক্রিকেট অনেক ভালো খেলতে। যেমন আমরা যখন শুটিং এ গেছিলাম, হ্যাঁ। তুমি গাড়ি থেকে নেমেই তুমি ধাম ধুম ছক্কা চার মারতেছে, আমি বললাম মা মেয়েটা তো অনেক ভালো ক্রিকেট খেলে। তো আই ওয়াজ এক্সপেক্টিং যে তুমি মানে মিডিয়াতে তুমি ক্রিকেটের যে কম্পিটিশন ছিল বা যে ক্রিকেট লিগ ছিল তুমি খেলবা, বাট তোমাকে দেখতে পাইনি। ফার্স্ট অফ অল আগের বারে আই ওয়াজ ইনভাইটেড, বাট দ্যাট টাইম এবার ইনভাইটেড ছিলাম না। আর এটাতে না যাওয়ার কারণ হচ্ছে এখানে হয় কি যে সেলিব্রিটিদের বেশি ফান হিসেবে তুলে ধরে বল লাইফে। হ্যাঁ বল করতে পারে না বোলিং করছে, ব্যাটিং করতে পারে না ব্যাটিং করছে। সো এখানে মেইনলি এন্টারটেইনের জন্য যাওয়া আর হচ্ছে ব্র্যান্ডিং হয় প্রচুর। সো আমার কথা হচ্ছে ওয়েস মাই বেনিফিট। তো আমার এখানে যেখানে আমার বেনিফিট নেই সেখানে আমি কেন যাবো ভাই? আমার ভালো লাগে যেটা আমি এমনিতে ফিল্ডে খেলি, গলিতে খেলি, ইটস ফাইন। বাট ওখানে যে ক্যামেরার সামনে মানুষকে এন্টারটেইন করা আমার তো কোনো দরকার ভালো যে নেই। এখানে আমার কোনো প্রফিট আসতেছে না। না, ট্রু প্রফেশনাল একজন আর্টিস্ট। নট লাইক দ্যাট বাট স্টিল। বাট না, আই এম জাস্ট জোকিং। বাট একটা জিনিস ভালো করেছে যাওনি, কারণ দেখলাম যে অনেক মডেল বা মডেলের উপর অনেক ধরনের মামলা ইয়া এক্স্যাক্টলি। কিছু হয়েছে, এটা একদিক থেকে ভালো করেছে যাওনি। সো আমি যেটা চিন্তা করি যে তুমি বড় পর্দার জন্য কি তোমাকে নিজেকে রেডি করতেছো নাকি? লাইক কিছুদিন আগেও আই ওয়াজ নট সিরিয়াস অ্যাবাউট মিডিয়া। সো ওই যে বললাম যে হুট করে স্যান্ডেলিনা লাইক এসে কাজ করলাম হুট করে। সো এখানে যাওয়ার পরেও আই ওয়াজ নট সিরিয়াস, লাইক ইট ওয়াজ মাই ড্রিম বলতে গেলে। সো আমি যখন ওটাতে গেলাম তখন ডিরেক্টর একটা কথা বললো যে লাইক তোমার যদি মনে হয় যে তুমি ডেডিকেশন দিয়ে কাজ করবে তাহলে ইউ শুড স্টে দেয়ার। আর যদি মনে হয় যে না আমি ফান করার জন্য আসছি তাহলে তোমার ছেড়ে দেওয়া উচিত। বিকজ অনেকে তোমার পেছনে আছে যারা ক্যামেরার সামনে
একবার মুখটা দেখানোর জন্য ওয়েট করে। সো তোমার যদি থাকার ইচ্ছা হয় তাহলে ভালোভাবে থাকো। দেন আমি ভাবলাম যে আমি কি আসলে থাকতে চাই নাকি থাকতে চাই না। সো ফার্স্টে মনে করলাম যে আচ্ছা কিছুদিন থাকি তারপর চলে যাব। আবার মনে হয় কি ওই যে অ্যাটেনশনটা পাই মানুষের কাছে রাস্তাঘাটে যখন যাই, সব জায়গায় প্রায়োরিটি পাই। হ্যাঁ, হ্যাঁ। সো যখন ভাবলাম মিডিয়া ছেড়ে দিব এই প্রায়োরিটিটা পাবো না। তো এর জন্য ভাবলাম যে না আই শুড স্টে ইন মিডিয়া। সো পরে আস্তে আস্তে ভাবলাম স্যান্ডেলিনা করার পরে আরও কাজ করছি। সো ভালোই লাগছে। তো আমি ভাবলাম যে আর কিছুদিন একটু ডেডিকেশন দিয়ে কাজ করি, এতদিন তো সিরিয়াসলি নেইনি কিছু। সো এখন একটু ডেডিকেশন নিয়ে কাজ করার চেষ্টা করছি, তো দেখছি ভালো ভালো প্রজেক্টে আসছে। সো লেটস সি, ভালো কাজ কেন করবো না। না ইনশাল্লাহ অবশ্যই তোমার উচিত, কারণ তোমার মধ্যে ওই ব্যাপারটা আছে বড় পর্দায় কাজ করার। আর ইভেন সাবিলা নূরকে তুমি দেখো, টানা এত বছর ধরে নাটকে কাজ করে এখন সাকিব খানের সাথে যে মুভিটা করলো অ্যান্ড কত বড় হিট হলো। তো আমরা তোমাকে সাডেনলি এরকম দেখতে চাই যে সকালে ঘুম থেকে উঠলাম অ্যান্ড দেবা জান্নাত বড় পর্দায় কাজ করছে। না এটা নিয়ে আসলে তোমার সিরিয়াস হওয়া উচিত, ইউ ডিজার্ভ ইট, এটা আমার কাছে মনে হয়। আমি ট্রাই করছি এখন সিরিয়াস হওয়ার, বিকজ আসছি যখন আমার টিচার বলে যে যেখানে যাবা সেখানে পায়ের চিহ্ন রেখে যাবা, যদি যাওই তাহলে চিহ্ন রেখে যাবে। সো আমি যদি এখান থেকে চলে যাই কেউ আমাকে মনে না রাখে তাহলে এখানে আসার তো কোনো মানে হয় না আমার। এক্স্যাক্টলি রাইট। না সেটা অবশ্যই, সেটা নিয়ে তোমার ভাবা উচিত আর সিরিয়াস হওয়া উচিত। আর আরেকটা জিনিস, তোমাকে কিছু কোয়েশ্চেন করি আমি। ফর অ্যান এক্সাম্পল, তুমি ফেসবুকে তোমাকে অনেকেই কমেন্ট করে, তুমি কি কমেন্ট ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এই কমেন্টগুলো কখনো পড়ো? লাইক প্রথমের দিকে কমেন্ট পড়তাম না। সো প্রথমের দিকে লাইক কয়টা পড়তো সেটাও দেখতাম না। সো আগের আইডি আমার ডিসেবল হয়ে যাওয়ার পর নতুন যে আইডি আর কি, সো এটাতে আর কি খুব কম লাইক কমেন্ট পড়ে। সো ফেড আপ হয়ে যায়, কাজ আগে তো অনেক কমেন্ট লাইক পড়তো। সো এটাতেও কমেন্ট মাঝে মধ্যে পড়া হয়, আগে পড়তাম না। সো যখন দেখলাম যে দুই একটা তো চোখে পড়েই যায়। সো খারাপ কমেন্ট দেখলে খারাপ লাগে আর কি কিছু সময়, আর ভালো কমেন্ট দেখলে ওকে ফাইন। বাট দেখা যায় যে এভারেজ খারাপ কমেন্টই বেশি পড়ে, দ্যাটস ওয়াই আর কি ওরকম দেখা হয় না। তুমি ওই খারাপ কমেন্ট যারা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও, যে কোন জিনিসটা তোমার মানে না করলেই ভালো? একটা যেহেতু একটা নারী, তাদের সবার পাশে একজন নারী আছে, তো তার ভাই বোন আছে, মা আছে, তো তোমার কাছে কি মনে হয় যে একটা কি মেসেজ দিতে চাও তাদের না, উদ্দেশ্যে? আমি কাউকে কিছু মেসেজ দিতে চাই না। কমেন্ট ওপেন করাই হয়েছে যে লাইক যে যার মন্তব্য জানানোর জন্য। এখন যার যে পার্সোনালিটি, যার যে চিন্তা ভাবনা সে সেটাই তো কমেন্ট করবে। সো এখানে আমি তো কিছু করার নাই। বাট আমার মাঝে মধ্যে মনে হয় কি যে নন ফেস হয়ে ঝামেলা হয়ে গেছে, যদি আননন ফেস হতাম তাহলে কিছু একটা রিপ্লাই দিতে পারতাম। সো এটা নিয়ে আবার কথা হবে জন্য রিপ্লাই দিতে পারি না। মাঝে মধ্যে মনে হয় ফেক আইডি খুলে সবগুলো রিপ্লাই দেই, বাট করা হয় না। করা হয় না। না এটা আসলে মানুষের উচিত, যে যাকে লেখছেন তার কষ্ট হতে পারে, তার খারাপ লাগতে পারে। আপনার যদি, আমার মনে হয় যে আপনার যদি মনে হয় যে তাকে আপনার ভালো লাগছে না, তার এই অভ্যাসটা ভালো, তাকে স্কিপ করুন, তার আইডিটা আপনি ব্লক করে দেন, দেখবেন না, তাহলেই হয়ে যায়। দেখ এখন আমি তোমার সাথে একটা র্যাপিড ফায়ার একটা রাউন্ড করতে চাই, যেটাতে আমি কিছু কোয়েশ্চেন করবো, তুমি আমাকে বলবা, ঠিক আছে? ইজি Yes, ma'am. হুম। ইজি। আচ্ছা আমাকে বলো, বাংলাদেশের হিরোদের মধ্যে তোমার ফেভারিটটাকে সিয়াম আহমেদ নাকি আরিফিন শুভ? আরফিন শুভ। আচ্ছা, তোমার মতো টল? এটা না, নট টল এর জন্য না। লাইক ওনার যাই না থাকে না যে দেখলে ভাল লাগে, আমার দেখলেই ভাল লাগে ওনাকে। ওকে। আর তুমি অপু বিশ্বাসকে নাকি বুবলিকে, কাকে তোমার ভালো লাগে, কার কাজ তোমার ভালো লাগে? আমার দুইজনকেই ভালো লাগে, বাট অপু আপুকে বেশি ভালো লাগে। অপুকে ভালো লাগে। আর সাবিলা নূরকে ভালো লাগে নাকি পূজাচেরিকে? পূজাচেরি তো আগে কাজ করেছে, আর সাবিলা নূর রিসেন্টলি এসে যেহেতু সাকিব খানের সাথে মুভি করে ফেলেছে, সেটা নিয়ে একটা ওয়াইফ ক্রিয়েট হয়েছে। তারপরও সাবিলা নূর আর পূজাচেরি? পূজাচেরি তো চাইল্ড থেকে কাজ করছে, আর হচ্ছে সাবিলা নূর রিসেন্ট এসে কাজ করছে। দুজনই ভালো, দুইজনে। দুজনই ভালো। তো আমরা চাই তোমার এর নেক্সট যদি আমরা পডকাস্টে তোমাকে এখানে ইনক্লুড করার, অন্য কারোর সাথে হলে তোমাকে ইনক্লুড করে জিজ্ঞেস করতে যে বড় পর্দায় কারে ভালো লাগে। ওকে। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি মনে করো যে ইন্টারনেট সাডেনলি যদি একদম ভ্যানিশ হয়ে যায়, মানে তুমি বাংলাদেশে আর কোনো ইন্টারনেট নাই, তো তোমার একটা ভিতরের একটা ভাইবটা কি বলবো, ইনার সেন্স তোমার কি বলে, যে তুমি কি চাও যে মানুষ তোমাকে কোন কাজ দিয়ে মনে রাখুক সারা জীবন? স্যান্ডেলিনা যেটা করেছি। সেটা দিয়ে মনে রাখো। আর যদি ফেসবুক আর তুমি ফ্রিজ হয়ে যায়, ইনস্টাগ্রাম ফ্রিজ হয়ে যায়, সব কিছু টুইটার এভরিথিং যদি ফ্রিজ হয়ে যায়, তুমি নতুন পথ চলাটা কিভাবে করবে? বিয়ে করে সংসার করব। এটা ভালো ছিল না, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবা? হ্যাঁ, আর তো এন্টারটেইন করার আর তো কিছু নাই, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, কিছু নাই। তো এখন কি করব? বিয়ে করে সংসার করা ছাড়া তো আর কিছু নেই। জামাইকে এন্টারটেইন করেছে তো খুব। হ্যাঁ, যা আমাকে এন্টারটেইন করবো, শ্বশুর শাশুড়ি, তারপর বাচ্চা, সবাইকে সার্ভ করতে হবে তখন আর কি। যাক ভালো লাগলো। আর তোমার এই জার্নিটা যেটা স্টার্ট হয়েছে
আজকে কত বছর হলো তোমার এই জার্নিটা? আমি 2022 সালের লাস্টের দিকে স্টার্ট করেছিলাম ক্যারিয়ার। 22 সো তো বেশি দিন, করোনার পর স্টার্ট করছিল। করোনার পরে, হ্যাঁ। আচ্ছা, তো এই স্টার্টিংটা কিভাবে সাডেনলি তুমি এরকম, মানে তোমাকে ফেসবুকে কেউ নক দেয় নাকি কারোর থ্রুতে তুমি কাজ পাও? লাইক আমি ওই যে করোনার পরে একটু ভিডিও টিডিও বানাইতাম টিকটকে। সো পরে তো ওই সময় তো স্টাডি টাডি সব অফ। সো পরে ঢাকায় যখন ছিলাম আমার কিছু ফ্রেন্ড সার্কেলস ক্রিয়েট হয় আর কি। তখন হচ্ছে করোনার কারণে সবাই তো যে যার বাসায় লক। সো তখন আর কি ফেসবুকে কিছু গ্রুপ করে আমরা লাইক টিকটক ভিডিও বানাই, এরকম কিছু একটা গ্রুপ হয়। তো গ্রুপ আপ করে কিছু ফ্রেন্ডশিপ হয়ে যায় অনেকের সাথে। সো ঢাকায় এসে আমরা একসাথে করোনার পরে হ্যাং আউট করতাম। হ্যাং আউট করার পরে কিছুদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। সো তাদের মধ্যে কিছু মিডিয়া ব্যাকগ্রাউন্ডে ছিল। সো পরে যেটা হয় যে কাজের অফার যখন আসে তখন বলে এই যেবা তো এটা করতে পারে। পরে আমাকে নক করা হয়, আমি তো কিছু জানি না, আমি তো কিছু পারি না। বলছে আচ্ছা ক্যামেরার সামনে যাবা হয়ে যাবে। পরে আমার সাইড ওকে ফাইন, দেন এই তো স্টার্ট হয়ে গেল। সো বাট প্ল্যান করা ছিল না যে আমি যেতে চাই বা আমার করার ইচ্ছা। সো হুট করে যাওয়া আর কি। যাক, ভালো করেছে এসেছো, আমি একটা কো আর্টিস্ট পেলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমার ফেভারিট কো আর্টিস্টটাকে, তুমি যাদের সাথে নাটক করেছো বা তুমি নাটকই তো বেশি করেছো আমার মনে হয়, তো তোমার ফেভারিট কো আর্টিস্টটাকে বলবো বলো, অবশ্যই বলো। আশফাক রানা। এইটাতে খুবই আমার সামনে এসে না, না, সত্যি ট্রাস্ট মি, লাইক আই ওয়াজ থিংকিং যে ফার্স্টে যখন এখানে আসলাম যে ফার্স্ট পডকাস্ট আপনার হ্যাঁ। আজকে। সো ওয়াই নট অ্যানাদার গার্লস, ওয়াই মি? সো না, এইটা আসলে আমি পডকাস্ট যখন চিন্তা করলাম, তো আমি আমার ফ্রেন্ড একটা আছে ইউকেতে, যে বেসিক্যালি প্রডিউসও করতেছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ও আমাকে বলছে তুমি মিডিয়াতে আসো, তুমি অবশ্যই আর্টিস্ট, তো তোমার প্ল্যান থাকতো। তো আমি ওকে অনেক লম্বা একটা লিস্ট দিলাম 8-10 জনের। তখন আমি সাডেনলি চিন্তা করলাম, স্কিপ করতে 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 যে না, জেবা জান্নাত উইল বি এ গুড অপশন। তখন ওইভাবে তোমার সাথে কমিউনিকেশন করলাম, তখন তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি দেশে আছো নাকি, অ্যান্ড দেন নাও ইউ আর হিয়ার মাসা। যাক, আর আরেকটা জিনিস বলতে চাই যে তুমি অবশ্যই কাজ করো, তোমার কাজ তুমি ভালো ভালো কাজ ডিজার্ভ করো অনেক বেশি, তুমি এগিয়ে যাও। আর আমি একটা প্রশ্ন আমার ভিতরে ছিল যে আমি তোমাকে জিজ্ঞেস করবো কখনো মিট হলে, তুমি জিম অনেক সিরিয়াসলি করো, যেটা আমি ভিডিও দেখতে পাই। তো তুমি কি ভবিষ্যতে কোনো জিমন্যাস্টিক ওইরকম কোনো কম্পিটিশন চাচ্ছ না? না, আর অনেকে বলে এটা যে লাইক আমি যাই শুধু জিমে ভিডিও বানানোর জন্য। আবার কেউ কেউ বলে যে এত জিমে যাই কই বডি ফিটনেস কই। সো আমার হচ্ছে ফার্স্টের দিকে জিমে যাইতাম হচ্ছে রাতে ঘুম যেন ভালো এর জন্য। পরের দিকে যেতাম হচ্ছে আসলেই ফিটনেসের জন্য। বাট ওই যে থাকে না একেকজনের ফিটনেসের একেক দিকে, কেউ কেউ লিন হতে চায়, কেউ কেউ লাইক ফিট হতে চায়। সো আমার হচ্ছে স্ট্রং থাই পছন্দ। সো দ্যাটস ওয়াই আই ওয়েন্ট টু জিম। সো পরে ভিডিও মেক করতাম, ভিডিও মেক করতে ভালো লাগতো। তারপর আমার ট্রেনার ও অনেক ভিডিও বানিয়ে দিত, আর তারপর ইন্সপিরেশন ক্রিয়েট হয়। সো যখন আমি দেখা যায় যে জিমের ভিডিও ছাড়ছি, এই যে তারপর হচ্ছে ওই যে মিস্টার নুডলসের ফিট যে একটা হ্যাঁ, ছিল লো ফ্যাটের হ্যাঁ, একটা, হ্যাঁ। ওটার অ্যাড পেলাম। সো জিম রিলেটেড যদি অ্যাড পাই তাহলে তো আমার সমস্যা কি ভিডিও ছাড়তে। সো সবকিছু মিলিয়ে আর কি জিম করো, ওইরকম যে কোনো চ্যাম্পিয়ন বা কোনো কিছুতে জয়েন করা, নো, নট লাইক বাট দ্যাট। জিম করলে কি আসলে ঘুম হয় রাতে, তাড়াতাড়ি ঘুম আর আসে? জিম করলে টায়ার্ডনেসটা কাজ করে, ঘুম ভালো হয় রাতে আমার মনে হয়। তাহলে ট্রাই। হ্যাঁ, আর হচ্ছে ডিপ্রেশন চলে যায়, তারপর হচ্ছে লাইক ফ্রেশ ফিল হয় আর কি পরের দিন। দেখি আমি ট্রাই করবো তো। ইয়া ইউ শুড। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ জেবা, আজকে সময় দেওয়ার জন্য। আর আমি অবশ্যই দোয়া করি যেন তোমার ভবিষ্যতের কাজগুলো আরো সুন্দর হোক। আর আমি শ্রীলঙ্কার প্রজেক্টটা দেখার জন্য অবশ্যই ওয়েট করছি। আর আমি জানি যে দর্শক, তোমার ফ্যান্স যারা আছে, তারা অবশ্যই তোমাকে আমার পডকাস্টে দেখে অনেক কিছু জানতে পারবে, যেটা হয়তো বা তুমি আগে কখনো বলো নাই। আমি চেষ্টা করেছি তোমার সাথে ওইভাবে কথা বলার। থ্যাংক ইউ ফর কামিং। সো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যেন আমি নেক্সটে আবার যে কোনো অতিথি আনলে যেন আপনারা ভিডিওটা তাড়াতাড়ি কুইকলি দেখতে পারেন। আর জেবা জান্নাতের সাথে কথাবার্তা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ।